আমরা হচ্ছে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টের পরে আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ পড়তেছিলাম। সো মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট আমাদের শেষ। এখন আমরা পড়ব 306 পেজে অ্যাটমিক সাইজ অফ এলিমেন্ট। অ্যাটমিক সাইজ অফ এলিমেন্ট এটা একটা পিরিয়ডিক প্রপার্টির মধ্যে পড়ে, ঠিক আছে। আমরা 9-10-এ যেরকম পড়ছি, ধরো একটা পিরিয়ড বরাবর বা একটা গ্রুপ বরাবর হচ্ছে অ্যাটমিক সাইজগুলো কিন্তু ভ্যারি করে, ঠিক আছে, ভ্যারি করে এবং পিরিয়ডিক্যালি ভ্যারি করে। সে ধরো আমরা যদি চিন্তা করি সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ঠিক আছে, এরকম। এটা হচ্ছে আমরা পিরিয়ড 3-এর কথা চিন্তা করতেছি। তো থার্ড পিরিয়ডে আমরা এই চারটা এলিমেন্ট পরপর আছে, ঠিক আছে। এরকম যদি লেফট থেকে রাইটের দিকে যাই, ধরো আরও লিখি, যদি ফসফরাস, তারপরে তোমার আছে সালফার, দেন ক্লোরিন, আর্গন। আমরা কিন্তু জানি যে পিরিয়ড 3-তে কিভাবে অ্যাটমিক সাইজটা ভ্যারি করে, ঠিক আছে। আমাদের যত এদিকে যায়, অর্থাৎ যত লেফট থেকে রাইটে যায় একটা পিরিয়ডে, তত আমাদের অ্যাটমিক সাইজটা কমে। তার মানে সোডিয়ামের সাইজ সবচেয়ে বড় এভাবে, ঠিক আছে, সাইজ। তাহলে অ্যাটমিক সাইজ হচ্ছে এইভাবে ভ্যারি করে যে তোমার পিরিয়ডিক্যালি যদি আমরা লেফট থেকে রাইটে যাই তাহলে কমে। আর যদি গ্রুপ ওয়াইজ চিন্তা করি, তাহলে গ্রুপ ওয়াইজ চিন্তা করলে লিথিয়াম হচ্ছে, মানে আমি গ্রুপ 1-এর কথা যদি বলি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সো অ্যাটমিক সাইজ হচ্ছে গ্রুপ ওয়াইজ যদি চিন্তা করি, তাহলে উপর থেকে নিচে হইলে বাড়ে। সবচেয়ে সিম্পল যে লজিকটা, সিম্পলেস্ট লজিক, সেটা হচ্ছে যে আমাদের কেন গ্রুপ ওয়াইজ ভ্যারি করে, বা মানে গ্রুপ ওয়াইজ যখন উপর থেকে নিচে আমরা নামি, ঠিক আছে, গ্রুপে, তখন ইনক্রিজ করে। এটা কেন করে বেসিক্যালি, কারণ হচ্ছে গ্রুপে আমাদের উপর থেকে নিচের দিকে যখন আসে, ঠিক আছে, এটা আসলে বেসিক জিনিসই। সেটা হচ্ছে যখন গ্রুপের মানে উপরের থেকে নিচের দিকে আসে, আমরা জানি যে অ্যাটমিক নাম্বার বাড়ে, অ্যাটমিক নাম্বার বাড়ে এবং একই সাথে সাথে শেল নাম্বারও বাড়ে, ঠিক আছে। একটা একটা করে পিরিয়ড বাড়ে এবং শেল নাম্বারও বাড়তেছে। ধরো সোডিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করো, সোডিয়ামের ক্ষেত্রে 3টা শেল, পটাশিয়ামের ক্ষেত্রে 4টা শেল, রুবেডিয়ামে 5টা শেল, লিথিয়ামে মাত্র 2টা শেল ছিল। তো এইভাবে করে শেল নাম্বার বাড়তেছে। তো অবভিয়াসলি যদি আমার অ্যাটমে শেল নাম্বার বাড়ে, তাহলে অ্যাটমিক যে সাইজটা আছে সেটা অবভিয়াসলি বাড়বে। আর পিরিয়ডের ক্ষেত্রে প্রবলেমটা কি হয়, পিরিয়ডের ক্ষেত্রে আমরা যখন লেফট থেকে রাইটে যাই, সেটা তখন হচ্ছে যে শেল নাম্বারটা বাড়ে না। এবং যখন শেল নাম্বার বাড়ে না, তখন হচ্ছে যে তোমার দেখা যায় যে শেল নাম্বার বাড়তেছে না, সাইমultaneously তোমার প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার বাড়তেছে। সো শেল নাম্বার, একই শেলে প্রোটন আর ইলেকট্রন যদি বাড়তে থাকে, আমরা যখন লেফট থেকে রাইটে যাই, সে ধর অ্যালুমিনিয়ামের চেয়ে সিলিকনে প্রোটন একটা বেশি, ইলেকট্রন একটা বেশি। কারণ অ্যালুমিনিয়ামের 13 প্রোটন আর সিলিকনের হচ্ছে 14। তাহলে কি হয় যে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশনটা আছে, সেই অ্যাট্রাকশনটা বাড়ে। আর যখন প্রোটন আর ইলেকট্রনের মধ্যে, মানে ভ্যালেন্স শেলের ইলেকট্রনের মধ্যে যখন অ্যাট্রাকশনটা বাড়ে, তখন হচ্ছে যে অ্যাটমিক সাইজের যে স্পেসটা সেটা কন্ট্রাক্টেড হয়ে যায়, ঠিক আছে। মানে অ্যাট্রাকশন বাড়লে তখন জিনিসটা কি হয়ে যায়, মানে ছোট হতে থাকে আস্তে আস্তে, কারণ অ্যাট্রাকশন হলে কাছে টানে, এই জন্য। সো আমাদের পিরিয়ডে হচ্ছে যে আস্তে আস্তে জিনিসটা ইয়া করে, মানে কমতে থাকে সাইজটা, ঠিক আছে। সোডিয়াম এই জন্য সবচাইতে বড় সাইজ, আর আর্গন হচ্ছে সবচাইতে ছোট সাইজ। এটা পুরাটাই মানে বেসিক লজিক, আমরা জানি এটা। আমাদেরকে এর বাইরে আরো কিছু জিনিস এখানে পড়া লাগবে, যেটা আমরা পড়ে আসছি। মানে পিরিয়ডিক প্রপার্টির বেশিরভাগ জিনিসই মানে বেসিক জিনিস আমরা পড়ছি। যেমন পিরিয়ডিক প্রপার্টির মধ্যে আয়োনাইজেশন এনার্জি পড়বো, ইলেকট্রন অ্যাফিনিটি পড়বো, ইলেকট্রোনেগেটিভিটি পড়বো। এগুলোর কিন্তু বেসিক জিনিসগুলো আমরা পড়ছি, যে মানে ইন্টারে এসে আরেকটু অ্যাডভান্স লেভেলেও পড়বো, যে আজকে আমাদের বেসিকও ক্লিয়ার থাকা লাগবে। আমাদের এখানে
একটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস, আর একটা হচ্ছে মেটালিক রেডিয়াস। সো অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট রেডিয়াসটা কি? আচ্ছা, কোভ্যালেন্ট রেডিয়াসটা হচ্ছে যে আমাদের যদি কোনো একটা কোভ্যালেন্ট বন্ড থাকে তখন আমি কোভ্যালেন্ট রেডিয়াসটা মেজার করতে পারবো। ঠিক আছে, যেমন ধরো হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসে এইচ আর এইচ দুইটা ইয়ার মধ্যে এই যে বন্ডটা দেখতেছো সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। সো হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকে। ধরো এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। তো আমরা জানি কোভ্যালেন্ট বন্ডে কিন্তু এরকম দুইটা অ্যাটম একটা আরেকটার সাথে ওভারল্যাপ থাকে, যেমন এখানে ওভারল্যাপ করছে সেরকম থাকে, এটা কোভ্যালেন্ট বন্ডে পসিবল হয়। তো আমাদের হাইড্রোজেনের এইটার নিউক্লিয়াস হচ্ছে এখানে, আর এটার নিউক্লিয়াস হচ্ছে এখানে। ঠিক আছে, সো আমাদের আমি যদি একটু ইয়া করি, এই বরাবর যদি আমি ভাগ করি, আচ্ছা লাইনটা সোজা হয়নি, আচ্ছা আমি তো একদম মিড বরাবর ভাগ করি। ঠিক আছে, আচ্ছা ভাগ কেন করতেছি, কারণ আছে। আচ্ছা, এখানে এখান থেকে এতটুকু পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে কি বলবো? মানে নিউক্লিয়াস টু হাইড্রোজেনের নিউক্লিয়াস থেকে হাইড্রোজেনের নিউক্লিয়াসের ডিস্টেন্স, এটাকে আমরা বলতে পারি বন্ড লেন্থ বলতে পারি। ঠিক আছে, আমরা এটাকে বলতে পারি বন্ড লেন্থ, বা তোমাদের এখানে বন্ড ডায়ামিটারও বলছে অনেকগুলো বইয়ে, বন্ড লেন্থ বেসিক্যালি এটা। তো কোভ্যালেন্ট রেডিয়াসটা কি? কোভ্যালেন্ট রেডিয়াস হচ্ছে এই যে বন্ড লেন্থ আছে এটা অর্ধেক। ঠিক আছে, বন্ড রেডিয়াস অর বন্ড ডায়ামিটার এটার হাফ হচ্ছে, মানে অর্ধেক হচ্ছে বন্ড কোভ্যালেন্ট রেডিয়াস। তাহলে বেসিক্যালি এখানে যে অর্ধেক করছি তাই না, এই পুরা বন্ড লেন্থটাকে অর্ধেক করলে মানে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত, আমি যদি এবার এখানে আঁকি, এখানে খেয়াল করো এখানে এই মাঝখান বরাবর থেকে, এটা মাঝখান বরাবর থেকে এই এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এতটুকু হচ্ছে রেডিয়াস, মানে হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। ঠিক মিড পোর্শন থেকে, মানে দুইটা নিউক্লিয়াসের মাঝামাঝি থেকে, ঠিক আছে, যেই পোর্শনে হচ্ছে ওভারল্যাপ করছে, হ্যাঁ, সেটার একদম মাঝামাঝি থেকে নিউক্লিয়াস পর্যন্ত ডিস্টেন্স, ঠিক আছে, সেটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। ওকে, তাহলে এখানে কোভ্যালেন্ট রেডিয়াসটা আমরা বুঝতে পারছি। বেসিক্যালি এখানে একটা ফিগার দিয়ে বোঝানোর ট্রাই করছে, আমরা একটু ইয়া করি, মুছি। আমরা হচ্ছে যদি এরকম চিন্তা করি, সে ধরো ক্লোরিন, যেটা বইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে ক্লোরিন আর ক্লোরিন, তাহলে ক্লোরিন ক্লোরিনের মধ্যে এখানে রেডিয়াসটা বলছে, রেডিয়াসটা মানে কি ক্লোরিন ক্লোরিনের নিউক্লিয়াসের ডিস্টেন্সের অর্ধেকটা। ঠিক আছে, ওইটা হচ্ছে বের করছে 99। এখানে বন্ড লেন্থ এখানে কিন্তু ডি দেওয়া আছে। আচ্ছা, ডি দিয়ে অবশ্য বন্ড ডিস্টেন্স বুঝাইছে, বন্ড লেন্থ আর বন্ড ডিস্টেন্স এটা বলছে 198। আচ্ছা, পিএম মানে হচ্ছে পিকোমিটার। আমরা জানি যে পিকোমিটার হচ্ছে মানে মিটারের মানে লেন্থেরই একটা ইউনিট। ঠিক আছে, পিকোমিটার। তো পিকোমিটার মানে অনেক ছোট, মিটারের চেয়েও অনেক ছোট। আচ্ছা, এখানে ক্লোরিনের মধ্যে
বন্ড ডিস্টেন্সটা হচ্ছে ডি দিয়ে, তাহলে কি মিন করছে এটা লিখে দেই। ডি দিয়ে বোঝা যাচ্ছে বন্ড ডিস্টেন্স, আর আমি যেটা বললাম বন্ড লেন্থ, একই কথা, হ্যাঁ। এটাকে বলছে ডি, আর আর হচ্ছে ওই রেডিয়াসটা, কোভ্যালেন্ট রেডিয়াস। এখানে বেসিক্যালি কি বোঝাই যাচ্ছে যে বন্ড লেন্থটা সেটা হচ্ছে 198, সো রেডিয়াসটা অবভিয়াসলি এটার হাফ হবে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে আসছে যদি আমি দেখাই, 198 ডিভাইডেড বাই 2 মানে 99 পিকোমিটার। তারপরে হচ্ছে কার্বন কার্বনের মধ্যেও সেম বন্ডটা দেখাইছে, এগুলো কিন্তু সবগুলো কোভ্যালেন্ট বন্ড, কারণ কোভ্যালেন্ট রেডিয়াস বলতেছে। তাহলে কার্বন কার্বনের মধ্যে ডিটা হচ্ছে 134, তাহলে আর হবে 134 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 77 পিকোমিটার। তো এখন তোমাকে তুমি যদি ক্লোরিনের মধ্যে বন্ড রেডিয়াস জানো, সরি কোভ্যালেন্ট রেডিয়াস জানো, আর কার্বন কার্বনের মধ্যে জানো, এখন আমি তোমাকে যদি মানে কার্বন মানে সিসিএল এর মধ্যে যদি বের করতে বলি, সিসিএল মানে কার্বন আর ক্লোরিন, তাহলে কি হবে? এখানে আঁকতেছি সিসিএল, তাহলে এটা কিন্তু সিসিএল কার্বন আর ক্লোরিন যুক্ত হয়েছে। তাহলে এখানে যদি বন্ড লেন্থটা বের করতে বলে, ঠিক আছে, তোমার বন্ড লেন্থটা বা রেডিয়াস, কোভ্যালেন্ট রেডিয়াস যাই বের করতে বলে না কেন, তাহলে রেডিয়াস হবে কি, এখানে তোমাদের বইয়ে যেটা লিখছে সেটা আসলে ভুল। এখানে যখন রেডিয়াস বের করব তখন হচ্ছে আমার, আচ্ছা সরি রেডিয়াস না, আমি আগে ডি বের করি। তাহলে এখানে সি আর সিএল এর মধ্যে যে ডিটা হবে, হ্যাঁ, সেই ডিটা হবে হচ্ছে তোমার 99 প্লাস 77, ঠিক আছে, 99 প্লাস 77, তাহলে এই দুইটা অ্যাড করলে কত হয়, এই দুইটা অ্যাড করলে হবে হচ্ছে 176 পিকোমিটার। এটা হচ্ছে কার্বন আর ক্লোরিনের মধ্যে মানে নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স, মানে কি বন্ড ডিস্টেন্স। তো এটা 99 প্লাস 77 কেন করলাম, কারণ হচ্ছে ক্লোরিনের যে রেডিয়াসটা আছে, ঠিক আছে, দেখো এই আচ্ছা এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, দাঁড়াও, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ক্লোরিনের ডিস্টেন্স, ক্লোরিনের রেডিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে কত 99, এখান থেকে এতটুকু। আর কার্বনেরটা হচ্ছে বাকি এতটুকু, তাহলে কার্বনেরটা কত 77, তার মানে ক্লোরিনেরটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত যেটা 99, আর কার্বনেরটা হচ্ছে এখানে আমরা বের করছি 77, তাহলে নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স বের হয়ে গেছে 176। তাহলে এই 176 কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো হচ্ছে যে বন্ড কোভ্যালেন্ট বন্ড রেডিয়াস, কোভ্যালেন্ট রেডিয়াস, ঠিক আছে। আচ্ছা আমি এখানে জায়গা নাই, আমি তো এখানে লিখতেছি, এটা একটু মুছে দিই। তাহলে সিসিএল বন্ডের ক্ষেত্রে যদি আমার রেডিয়াস বের করতে বলে তাহলে সেটা হবে 176 ডিভাইডেড বাই 2। তোমাদের এখানে মেবি যেটা লিখছে বইয়ে, সেটা হচ্ছে যে ডি বাই 2 লিখছে, সরি এটা ডি বাই 2 হবে না, এটা শুধু ডি, ডি এর ভ্যালু বের করছে ওরা। ডি বাই 2 মানে হচ্ছে এটা, আর ডি বাই 2 মানে আর, তো সেটা হবে হচ্ছে 176 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, 176 ডিভাইড বাই 2টা যা হয় তাই আর কি অ্যান্সার। আচ্ছা আমি এটা করে দেখি কত, 84, সরি 88, 88 পিকোমিটার, ঠিক আছে। তাহলে একটার হচ্ছে 77 আর এটার হচ্ছে 99 আসছে, কিন্তু যখন আমি সিসিএল একসাথে অ্যাড করব তখন এটার কোভ্যালেন্ট রেডিয়াস হয়ে যাবে 88 পিকোমিটার। তো তোমার এখান থেকে ছোট হয়তো ম্যাথ আসতে পারে, মানে এটা এমসিকিউতে আসবে অবভিয়াসলি। এই জিনিসটা আর কি খুব কঠিন কোনো কনসেপ্ট তো না। এটা 77 আর 99 কেন অ্যাড করলাম, কারণ আমি আগেই বলছি যে এখানে ধর কার্বনে এখান থেকে এতটুকু পর্যন্ত ডিস্টেন্স 77, তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত ডিস্টেন্স তো 77 হবে,
আর বাকি ক্লোরিনেরটা আমার জানা থাকলে, ক্লোরিনের রেডিয়াস জানা থাকলে ক্লোরিন আর কার্বন দুইটা রেডিয়াস অ্যাড করলেই কিন্তু এখানে টোটাল বন্ড লেন্থটা বের হয়। সো আমার কোভ্যালেন্ট রেডিয়াস বের করার জন্য বন্ড লেন্থটা আগে বের করতে হবে, তারপরে ওটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। সো এটা গেল আমাদের কোভ্যালেন্ট রেডিয়াস। এখন আমরা পড়বো মেটালিক রেডিয়াস। মেটালিক রেডিয়াসটা পড়বো। আচ্ছা, মেটালিক রেডিয়াসটা অত ঝামেলার কিছু না, এটা ইজি। আচ্ছা, ধরো তোমার সোডিয়াম মেটালটা যেটা থাকে সেটা সেটা কিভাবে থাকে, এটা একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার, যেহেতু সলিড একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার। তো ক্রিস্টালাইন স্ট্রাকচারের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে অনেকগুলো সোডিয়াম অ্যাটম। একটা অ্যাটম তো থাকে না, একটা সোডিয়াম অ্যাটম একসাথে থাকে না, ঠিক আছে? হাজার হাজার সোডিয়াম অ্যাটম একসাথে থাকে একটা ক্রিস্টালের মধ্যে, সোডিয়াম ক্রিস্টালে। তো বেসিক্যালি তোমার যখন দুটো সোডিয়াম পাশাপাশি থাকে, আমরা জানি যে মেটালিক বন্ডগুলো কিরকম, কাইন্ড অফ ধরো আয়নিক বন্ডের মতো। আয়নিক বন্ড বলবো না, আমি আর কি বলতে পারি যে মেটালিক বন্ডগুলো তো এরকম থাকে যে সলিডে যেরকম থাকে আর কি। সলিডে ধরো তোমার এভাবে থাকে অ্যাটম দুইটা, মানে পাশাপাশি, মানে একদম অ্যাডজাসেন্ট অবস্থায় থাকে, ঠিক আছে, টাচ করে যাবে। কিন্তু কোভ্যালেন্টের মতো হবে না, তাই না? কোভ্যালেন্টে হচ্ছে যে দুইটা একটা একটাকে ওভারল্যাপ করবে, এখানে ওভারল্যাপ করবে না। সো এটা একটা সোডিয়াম অ্যাটম, এটা আরেকটা সোডিয়াম অ্যাটম, ঠিক আছে? তো দুইটা হচ্ছে ক্রিস্টালের মধ্যে পাশাপাশি আছে এবং এদের মধ্যে মেটালিক বন্ড আছে। তো মেটালিক রেডিয়াসটা কি হবে দেখো, এই দুইটার মধ্যে যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে সেম, ওই যে আমি বলতে পারি বন্ড লেন্থ অর বন্ড ডায়ামিটার। আচ্ছা, এখানে হচ্ছে ইন্টারনাল ডিস্টেন্স বলছে, ওর আর কি বন্ড লেন্থ এগুলো কিছু বলে নাই। এখানে আর কি যে ডিস্টেন্সটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে ধর ইন্টার নিউক্লিয়াস ডিস্টেন্স। ইন্টার নিউক্লিয়াস মানে হচ্ছে দুইটা নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স। ইন্টার নিউক্লিয়াস ডিস্টেন্স ডি। তাহলে এখানে মেটালিক রেডিয়াসটা হবে আর, ঠিক আছে? মেটালিক রেডিয়াস আর উইল বি, এই ডি এর ডি কে 2 দিয়ে ডিভাইড করতে হবে আগের মতোই, ঠিক আছে? সে ধরো যদি ডি হয় এখানে, এখানে ডি যদি হয় ধরো 174 পিকোমিটার, ঠিক আছে? তাহলে এখানে রেডিয়াস হবে 174 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 87 পিকোমিটার। এই তাহলে সোডিয়ামের মেটালিক রেডিয়াস হবে ডায়ামিটারের অর্ধেক, ঠিক আছে? এখানে হচ্ছে যে জিনিসটা অনেক সহজ, কারণ কোভ্যালেন্টের মধ্যে হচ্ছে যে মানে অনেক কোভ্যালেন্টের মধ্যে হচ্ছে যে নর্মাল না, এখানে রেডিয়াসের স্ট্রাকচারটা হচ্ছে কি ডায়ামিটারের অর্ধেক, নর্মালি যেরকম থাকে সেরকমই, এখানে কোনো ঝামেলা নাই আর কি। তো এখানে আমি যদি রেডিয়াস চিন্তা করি, আমাদের মেটালিক রেডিয়াস, আর ওখানে আমরা চিন্তা করছি কোভ্যালেন্ট রেডিয়াস, সো কোনটা বড় হবে তোমরা নিজেরাই চিন্তা করো। এখানে এখানে হচ্ছে তোমার টোটাল যে আছে বন্ড লেন্থ আছে, হ্যাঁ, সেটা ঠিক বন্ড লেন্থ না, সরি, ইন্টারনিউক্লিয়াস ডিস্টেন্স, এটা ঠিক হাফ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কোভ্যালেন্ট রেডিয়াসে কিন্তু মানে একটু ছোট হয় কোভ্যালেন্ট রেডিয়াসটা। আচ্ছা, কোভ্যালেন্ট মানে আমি যদি সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, সে ধরো সোডিয়ামের এটা কোভ্যালেন্ট স্ট্রাকচার,
মানে আমরা আর কি মানে ইমাজিন করতেছি যে ধরো দুইটা সোডিয়ামের মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে, তখন কি হইতো চিন্তা করো তো। দেখো তখন ওটা রেডিয়াসটা এতটুকু হইতো, রাইট? কারণ রেডিয়াসটা হচ্ছে এখান থেকে মাঝখানের ইয়া পর্যন্ত, কিন্তু এইখানে রেডিয়াসটা কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত। এখানে যেহেতু ওভারল্যাপ হয়ে যায় দুইটা অ্যাটম, সো এখানে রেডিয়াসটা কিন্তু একটু ছোট, আর এখানে ওভারল্যাপ হয় না, এখানে অ্যাডজাসেন্ট থাকে, তাই এখানে কিন্তু রেডিয়াসটা বড়। তাহলে সেম, আমি যদি সেম অ্যাটমের কথাই চিন্তা করি, ধরো সোডিয়ামের মধ্যে সেই ধরো, যদিও সোডিয়ামের মধ্যে মানে কোভ্যালেন্ট হওয়া পসিবল না, সোডিয়ামের সাথে অন্য কারো কোভ্যালেন্ট হইলেও হইতে পারে, ঠিক আছে, স্পেশাল কেস এটা আমি বলতেছি। সে ধর এখানে সোডিয়ামের কথা চিন্তা করছি, দুইটা সোডিয়ামের মধ্যে কোভ্যালেন্ট বন্ড হইলো, আচ্ছা এখানে হ্যাঁ দুইটা সোডিয়ামের মধ্যে কোভ্যালেন্ট বন্ড হইলো, তাইলে সোডিয়ামের রেডিয়াস হবে এই নিউক্লিয়াস থেকে এতটুকু পর্যন্ত, মানে মাঝখান পর্যন্ত, ঠিক আছে। সোডিয়ামের সারকামফারেন্স কিন্তু মানে সোডিয়ামের অ্যাটমের সারকামফারেন্স এতটুকু পর্যন্ত, এইখানে কিন্তু রেডিয়াস সেন্টার থেকে সারকামফারেন্স পর্যন্ত, কিন্তু এখানে কিন্তু রেডিয়াসটা কি কোভ্যালেন্টের ক্ষেত্রে সেন্টার থেকে সারকামফারেন্সের আগেই শেষ হয়ে যায়। সো এই জন্যই এখানে লিখছে যে নর্মালি তোমার মেটালিক রেডিয়াসটা বড় হয়, মানে সেম মেটালের ক্ষেত্রে সরি সেম অ্যাটমের ক্ষেত্রে যদি চিন্তা করি, মেটালিক রেডিয়াসটা কোভ্যালেন্ট রেডিয়াস থেকে 10 থেকে 12% বিগার হয়। কারণ আমরা বুঝতেই পারতেছি এখানে যে কোনো অ্যাটমের রেডিয়াসটা হবে, ঠিক আছে, মেটালিক রেডিয়াসের ক্ষেত্রে যে কোনো অ্যাটমের রেডিয়াস হবে, এটা নোট করে রাখো যে মেটালিকের ক্ষেত্রে যে কোনো অ্যাটমের রেডিয়াস হচ্ছে সেন্টার থেকে সেন্টার মানে নিউক্লিয়াস থেকে সারকামফারেন্স পর্যন্ত ওই অ্যাটমের, মানে ভ্যালেন্স শেল পর্যন্ত, কিন্তু এখানে কিন্তু তার চেয়ে কম, তাই না? এখানে হচ্ছে দুইটা নিউক্লিয়াসের মাঝামাঝি পর্যন্ত যায়, লেন্থটা শেষ হয়ে যাবে সেন্টার থেকে, দ্যাটস ওয়াই দিস ইজ স্মলার, মেটালিক রেডিয়াস ইজ বিগার দেন কোভ্যালেন্ট রেডিয়াস। এরপর আছে পিরিয়ডিক রিলেশন অফ অ্যাটমিক সাইজ। অ্যাটমিক সাইজের যে রিলেশনটা আছে সেটা কীরকম, ঠিক আছে, পিরিয়ডে ধরো সেম পিরিয়ডের কথা যদি চিন্তা করি বা সেম গ্রুপের কথা যদি চিন্তা করি, তাহলে কীরকম হবে পিরিয়ডিক 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 রিলেশন অফ অ্যাটমিক সাইজেস অফ এলিমেন্টস, এটা পড়বো আমরা, এটা হচ্ছে 307 পেজে। আচ্ছা এখানে আমাদের একটা জিনিস পড়া লাগবে, জানা লাগবে আগে, সেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। হোয়াট ইজ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এটা আমাদের জানা লাগবে। আচ্ছা আচ্ছা এটা তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা বইয়েই দেওয়া আছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে হচ্ছে যে তোমার যেই ইলেকট্রনগুলো আছে একটা অ্যাটমে, সেটা অ্যাকচুয়ালি কতটুকু মানে অ্যাট্রাকশন ফিল করে নিউক্লিয়াসের দ্বারা, ঠিক আছে, ঠিক আছে, দ্য নিউক্লিয়ার চার্জ অ্যাকচুয়ালি ফেল্ট বাই অ্যান ইলেকট্রন, নিউক্লিয়ার চার্জ কতটুকু ফিল করে ইলেকট্রন। সো আমাদের প্রোটন তো নিউক্লিয়াসে থাকে, প্রোটন হচ্ছে যে ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করে, তো এই অ্যাট্রাকশন যে ফোর্সটা ফিল করে সেটাকেই বুঝাইছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। মানে চার্জ ফিল করা মানে কি, ফোর্সই তো ফিল করবে, তাই না? যখন তোমার প্রোটনগুলো ফোর্স দিবে বা মানে ফোর্স অ্যাপ্লাই করবে ইলেকট্রনের উপর, তখন যেই ফোর্সটা ফিল করতেছে অ্যাকচুয়ালি বা চার্জ ফিল করতেছে, দিস ইজ কল্ড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তো আমাদের নিউক্লিয়ার চার্জ কথাটা ঠিক আছে, এফেক্টিভ কেন বলছে এটা একটা কারণ আছে। বেসিক্যালি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের এখানে একটা ফর্মুলা দিছে, সেটা হচ্ছে জেড অ্যাকচুয়াল, এটা হচ্ছে অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ, জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই শিল্ডিং এফেক্ট। এটা হচ্ছে অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ আর এটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তার মানে অ্যাকচুয়ালি যতটুকু কাজ করা কথা, তাই না, তার থেকে শিল্ডিং এফেক্টটা বাদ দিলে
এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা আসে। সো হোয়াট ইজ শিল্ডিং এফেক্ট আমরা পড়বো এখন। এখানে যেটা বলছে মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের কথাটা কেন আসছে এটা আমি বলি। এখানে বলছে যে তোমার যখন একটা পিরিয়ডে আমাদের লেফট থেকে রাইটে যখন যায়, ঠিক আছে, লেফট থেকে রাইটে আমরা যখন যাই সেম পিরিয়ডে, তখন আমরা জানি যে প্রোটনগুলো বাড়তে থাকে, তাই না? কারণ অ্যাটমিক নাম্বার বাড়তেছে, সো প্রোটন বাড়তেছে। তো বেসিক্যালি প্রোটন নাম্বার যখন বাড়বে তখন অবভিয়াসলি নিউক্লিয়ার চার্জটা বাড়বে, মানে কি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে। কেন? কারণ ধরো আমরা যদি বলি যে সোডিয়ামের হচ্ছে প্রোটন হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12, তারপরে অ্যালুমিনিয়ামের হচ্ছে 13। সো বেসিক্যালি বাড়তেছে প্রোটন নাম্বার। সো প্রোটন অ্যাকচুয়ালি যত বেশি বাড়বে, ঠিক আছে, প্রোটন বাড়লে নিউক্লিয়াসের পাওয়ারটা কি বাড়তেছে। সো নিউক্লিয়াসের পাওয়ার যদি বাড়ে তখন ও কি করবে, মানে একটা ইলেকট্রন, ধরো সোডিয়ামের একটা ইলেকট্রন যতটুকু চার্জ ফিল করবে নিউক্লিয়াসের দ্বারা, ম্যাগনেসিয়ামে তার চেয়ে বেশি চার্জ ফিল করবে বা অ্যাট্রাকশন ফিল করবে বা ফোর্স ফিল করবে, হোয়াট এভার ইউ কল্ড, ফিল করবে। সো বেসিক্যালি আমাদের প্রোটন বাড়তেছে বলে এটা হচ্ছে, তার মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়তেছে। আর আমরা জানি যে একই পিরিয়ডে যখন এরকম বাড়তে থাকে প্রোটন, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে তখন সাইজটা কমে যায়। কারণ কি নিউক্লিয়াস বেশি ফোর্স দিতে পারে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হওয়া মানে হচ্ছে বেশি ফোর্স দিতে পারতেছে নিউক্লিয়াস। ওকে, সো এখানে শিল্ডিং এফেক্টটা কেন আসতেছে এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আচ্ছা, আমাদের সহজ কথা যেটা আমরা বলতে চাচ্ছি যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বাড়তে থাকে তাহলে আমাদের অ্যাটমিক সাইজটা বা অ্যাটমিক রেডিয়াসটা কমবে, ঠিক আছে, একই পিরিয়ডে লেফট টু রাইটে, এটা তো আমরা জানি। আচ্ছা, তো বেসিক্যালি কেন অ্যাকচুয়ালের চেয়ে কমে যায় এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এটা মানে কেন হয়, শিল্ডিং এফেক্টটা কি? শিল্ডিং এফেক্টটা হচ্ছে এরকম, ধরো সোডিয়ামের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, সোডিয়ামের আমরা জানি যে 3টা শেল আছে। তো এই শেলে ধরো 2টা ইলেকট্রন আছে, এখানে 8টা ইলেকট্রন আছে, আর এখানে জাস্ট একটা ইলেকট্রন আছে। তো আমরা জানি যে নর্মালি তোমার সোডিয়াম ধরো তার ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন আছে, এখন এই ইলেকট্রনটাকে তো সে ছেড়ে দিচ্ছে না, সেই এই লাস্ট শেলে ইলেকট্রনটাকে সে কিন্তু অ্যাট্রাক্ট করতেছে। তো অ্যাকচুয়ালি সে কতটুকু চার্জ ফিল করতেছে, অর্থাৎ এই ভ্যালেন্স শেলের কথা বলতেছি, এই ভ্যালেন্স শেলটা কতটুকু চার্জ ফিল করতেছে নিউক্লিয়াস দ্বারা, ঠিক আছে, নিউক্লিয়াস দ্বারা কতটুকু ফোর্স দিতেছে, দিস ইজ কল্ড নিউক্লিয়ার চার্জ। তো অ্যাকচুয়ালি যতটুকু দেওয়ার কথা সেটা হচ্ছে অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ, আর যতটুকু দিচ্ছে আসলে এখন প্রেজেন্টে সেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তাহলে পুরাটুকু দিতে পারতেছে না শিল্ডিং এফেক্টের কারণে, এবং শিল্ডিং এফেক্ট করতেছে এইগুলা, এগুলো হচ্ছে শিল্ড। আমরা শিল্ড কাকে বলি, কোনো কিছু বাধা দিচ্ছে। এখানে খেয়াল করো, সোডিয়ামের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস ফার্স্টে হচ্ছে যে ফার্স্ট শেলে যে ইলেকট্রন 2টা আছে ওদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, তারপরে সেকেন্ড শেলে যে 8টা ইলেকট্রন আছে ওদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, তারপরে থার্ড শেলে লাস্ট ইলেকট্রনটাকে ওকে অ্যাট্রাক্ট করতে হবে। তো নিউক্লিয়াস কিন্তু সরাসরি ভ্যালেন্স শেলে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে পারে না, তাই না? তার আগে হচ্ছে অনেকগুলো শিল্ড তাকে করতে হয়, অতিক্রম করতে হবে, মানে শিল্ডগুলো আছে, তাই না? সেই ফার্স্ট শেল ইলেকট্রনগুলো, সেকেন্ড শেল ইলেকট্রনগুলো, এগুলোই হচ্ছে শিল্ড, মানে বাধা দিচ্ছে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি ভ্যালেন্স শেলের যতটুকু মানে চার্জ ফিল হওয়ার কথা ভ্যালেন্স শেল ইলেকট্রন ততটুকু ফিল হয়, ততটুকু সে ফিল করতে পারে না। কারণ কি, ভিতরের ইলেকট্রনগুলা বা ভিতরের যে ইয়াগুলো আছে শেলের যে ইলেকট্রনগুলো, এগুলো হচ্ছে শিল্ডিং এফেক্ট ক্রিয়েট করে, শিল্ড করে রাখে। এই জন্য তার অ্যাট্রাকশন ফোর্স, মানে নিউক্লিয়াস ভ্যালেন্স শেলের প্রতি যে অ্যাট্রাকশন ফোর্স সেটা কমিয়ে দেয়, এই জন্য অ্যাকচুয়াল ফিল করে না, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফিল করে। আমরা এটা তো পড়লাম। আর গ্রুপ রিলেশনটা আমরা বোধহয় জানি, গ্রুপ রিলেশনে হচ্ছে উপর থেকে নিচের দিকে নামলে, এটা আমি আগেই বলছি যে যেহেতু নতুন করে শেল অ্যাড হয়, ঠিক আছে, নতুন করে শেল অ্যাড হলে সেক্ষেত্রে তো অবভিয়াসলি অ্যাটমিক সাইজটা বাড়বে, তাই না? নতুন একটা শেল অ্যাড হওয়া মানে কিন্তু স্পেস বাড়া, এই জন্য। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে একটা এক্সাম্পল আছে 308 পেজে, সেটা হচ্ছে অ্যাটমিক সাইজের লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত কিভাবে চেঞ্জটা হয়। তো
তো এটা তো তোমরা এখন বলতেই পারবা, যেহেতু লিথিয়াম এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ডে, সো কিভাবে চেঞ্জ হয় অ্যাটমিক রেডিয়াস তোমরা জানো। ভ্যালেন্সি অফ এন ইলেকট্রন। আচ্ছা, ভ্যালেন্সিটা মনে হয় 19-এও ছিল। ভ্যালেন্সিটা হচ্ছে এরকম, ধরো ধরো তোমার সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপরে ধরো সিলিকন সিলিকন ডাইঅক্সাইড। এগুলো হচ্ছে যে তোমার পিরিয়ড 3 এর সঙ্গে অক্সিজেনের রিয়াকশন করলে যে অক্সাইডগুলো তৈরি হয় সেগুলো থেকে ভ্যালেন্সিটা বের করতেছে। তারপরে হচ্ছে P2O5, তারপরে হচ্ছে SO3, লাস্টেরটা আসে হচ্ছে, আচ্ছা এটা আমি এখানে লিখতেছি নিচে, Cl2O7। আচ্ছা, এখানে আমি যদি অক্সাইডগুলো দেখি, অক্সাইড থেকে ভ্যালেন্সি বের করতে পারবো। এটা এখানে সোডিয়ামের হচ্ছে ভ্যালেন্সি 1, এখানে ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, এটার 4, আমরা জানি ফসফরাসের 5 হয়, সালফারের এখানে 6, ঠিক আছে। ক্লোরিনেরটা হচ্ছে এখানে মানে আনইউজুয়াল, ক্লোরিনের নর্মালি 1 হয়, কিন্তু ক্লোরিন যখন অক্সিজেনের সঙ্গে স্পেশাল কেসে রিয়াকশন করে, সবসময় না কিন্তু, স্পেশালি যখন রিয়াকশন করে তখন কিন্তু ক্লোরিন হেপ্টা অক্সাইড তৈরি করে, এবং তখন ক্লোরিনের হয় ভ্যালেন্সি হয় 7। তার মানে এখানে আমরা একটা জিনিস বুঝতেছি যে ভ্যালেন্সিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, তাই না, পিরিয়ডিক্যালি আস্তে আস্তে বাড়তেছে। সো সবসময় যে বাড়বে এরকম না, মানে ভ্যালেন্সি পিরিয়ডিক প্রপার্টি ঠিক আছে, বাট সবসময় মানে নির্দিষ্ট রকমভাবে বাড়বে এরকম না, কমতেও পারে। যদি আমি হাইড্রাইডের কথা চিন্তা করি, সোডিয়াম হাইড্রাইড, তারপরে ম্যাগনেসিয়াম, আচ্ছা ম্যাগনেসিয়াম হাইড্রাইড, তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রাইড, মানে গ্রুপ সরি পিরিয়ড 3 এর হাইড্রাইড গুলো দেখতেছি। তারপরে সিলিকন হাইড্রাইড, হাইড্রোজেন সালফাইড, আর ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন করলে HCl। এখানে আবার ভ্যালেন্সি গুলো দেখো, এটা 1, এটা 2, এটার 3, এটার 4, এটা তো বুঝতেছি, কিন্তু ফসফরাসের কিন্তু pH 5 হয় না কখনো, pH 3 হয়। আর এটার সরি এটা, আচ্ছা এটার হচ্ছে 3 ফসফরাসের, আর সালফারের হচ্ছে এখানে 2, বুঝা যাচ্ছে, আর ক্লোরিনের নর্মালি যেটা থাকে 1, ওইটাই। তার মানে এখানে বুঝতেছি যে সোডিয়াম থেকে সিলিকন পর্যন্ত ভ্যালেন্সিটা ইনক্রিজ করতেছে, আবার সিলিকন থেকে সিলিকন থেকে ক্লোরিনের দিকে আবার ভ্যালেন্সি ডিক্রিজ করতেছে। এভাবেই হচ্ছে ভ্যালেন্সিটা পিরিয়ডিক প্রপার্টি, বাট সবসময় ফিক্সড না যে মানে একটা পিরিয়ডের জন্য শুধু বাড়বে বা কমবে, এটা বলতে পারো না তোমরা, ডিপেন্ড করে, ঠিক আছে, কন্ডিশনের উপরে। কারণ ক্লোরিনের ধরো নর্মালি কিন্তু 1 থাকে, কিন্তু আমরা এখানে দেখতেছি 7ও হয়ে যাচ্ছে, তাই না। সালফারের কিন্তু হাইড্রোজেনের সঙ্গে যখন রিয়াকশন করতেছে তখন ওর ভ্যালেন্সি 2 ও দেখতেছে, কিন্তু অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করলে কিন্তু ওর ভ্যালেন্সি 4 হয়, 6 হয়, ডিপেন্ড করে, তাই না। ফসফরাসের কখনো কখনো ভ্যালেন্সি 3, কখনো কখনো 5, এটাও ডিপেন্ড করে। আচ্ছা, ভ্যালেন্সিটা খুব একটা মানে আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের মেইন ইম্পর্টেন্ট টপিকগুলো এখন শুরু হবে, সেটা হচ্ছে যে আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, আর ইলেকট্রোনেগেটিভিটি। এগুলো থেকে আমাদের বেসিকগুলো আমরা জানবো, আবার অ্যাডভান্স লেভেলে কিছু জানা লাগবে আমাদের। ওকে, তা আয়োনাইজেশন এনার্জিটা কি? বেসিক্যালি সোডিয়াম সোডিয়াম প্লাস, দেন ধরো ডেল এইচ আমি যদি লিখি, এটা ধরো এখানে ডেলিও লিখতে পারি, একই কথা, মানে এনার্জি বুঝাচ্ছে, প্লাস 496 কিলোজুল পার মোল।
এটা বোঝাচ্ছে, ঠিক আছে। সো সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি হচ্ছে 496। তো বেসিক্যালি এই রিয়াকশন থেকে আমরা কি বুঝতেছি, আমরা আমরা যদি একটু স্পেসিফিক্যালি লিখি তাহলে ভালো হয়। ধরো সোডিয়ামটা এখানে গ্যাসিয়াস হইতে হবে, আর যে আয়নটা তৈরি হচ্ছে সেটাকেও গ্যাসিয়াস হইতে হবে। তাহলে তোমরা এই রিয়াকশন থেকেই তুমি ডেফিনেশন বের করতে পারবা। সো সোডিয়াম হচ্ছে বেসিক্যালি গ্যাসিয়াস স্টেটে আছে, তাইলে এবং 1 মোল অবভিয়াসলি, তাহলে 1 মোল গ্যাসিয়াস কোনো একটা অ্যাটম থেকে, ঠিক আছে, 1 মোল গ্যাসিয়াস স্টেটের কোনো একটা অ্যাটম থেকে আমি যদি 1 মোল ইলেকট্রন নেই, 1 মোল থেকে 1 মোল ইলেকট্রন নিব, এটা এই ইলেকট্রনটাকে আমি 1 মোল হিসাব করছি। 1 মোল ইলেকট্রন যদি নেই এবং যদি আমার 1 মোল ওই অ্যাটমের কি ইউনিপজিটিভ আয়ন, এবং অবভিয়াসলি ইউনিপজিটিভ আয়ন গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে, গ্যাসিয়াস স্টেটে ইউনিপজিটিভ আয়ন তৈরি হয়, ঠিক আছে। তাহলে যেই পরিমাণে মানে তৈরি করতে যেই পরিমাণে এনার্জি দরকার আমার, ঠিক আছে। ইউনিপজিটিভ মানে কি, ইউনিপজিটিভ মানে হচ্ছে যে একটা পজিটিভ, যেমন এখানে ক্যাটায়ন জাস্ট +1, তো এটাকে বলে ইউনিপজিটিভ। আর +496 কিলোজুল মানে আমরা জানি যে এনার্জি যখন পজিটিভ তার মানে কি এক্সটার্নাল এনার্জি আমাকে দেওয়া লাগতেছে, তাই না। আর যদি নেগেটিভ হইতো তার মানে ওটাকে ইন্টারনাল এনার্জি দেওয়া লাগতো। সো বেসিক্যালি আয়োনাইজেশন এনার্জিটা আমরা কি এটা বুঝতে পারছি। সহজভাবে বলতে গেলে একটা অ্যাটম থেকে আমি একটা ইলেকট্রন নিয়ে ফেললাম গ্যাসিয়াস স্টেটে, ঠিক আছে, এবং গ্যাসিয়াস স্টেটে একটা ওই অ্যাটমের ইউনিপজিটিভ আয়ন ক্রিয়েট করলাম, এবং এটার ফলে আমার এক্সটার্নাল যে পরিমাণে এনার্জি দরকার হইল সেটা হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জি। ওকে, সো হোয়াই আয়োনাইজেশন এনার্জি ইজ পজিটিভ, মানে কেন আমার আয়োনাইজেশন এনার্জিটা অবভিয়াসলি আমার এক্সটার্নাল এনার্জি মানে দিতে হবে, ঠিক আছে। এখানে তো এনার্জি তৈরিও হইতে পারতো, এনার্জি প্রডিউস করতে পারতো, এখানে এনার্জি কেন খরচ হচ্ছে বা এক্সটার্নাল এনার্জি কেন সাপ্লাই করা লাগতেছে, এটা একটা কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা মানে এসএসসি লেভেলে পাইছো কিনা আমি জানি না, বাট জানার কথা ছিল। সেটা হচ্ছে যে যদি একটা ইয়ার কথা চিন্তা করো, ধরো এটা লিথিয়াম, ঠিক আছে, লিথিয়ামের এখানে 2টা ইলেকট্রন আছে আর লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটাকে আমি কি করব, নিয়ে যাব, ঠিক আছে, লিথিয়াম থেকে দূরে নিয়ে যাব। তো বেসিক্যালি লিথিয়ামের যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা কিন্তু এই ইলেকট্রনটাকে অবভিয়াসলি অ্যাট্রাকশন করে আছে। তো অলরেডি যেহেতু অ্যাট্রাকশন করে আছে, আমাকে এই ইলেকট্রনটাকে যদি নিতে হয় এটাকে আয়ন বানানোর জন্য, লিথিয়াম প্লাস বানানোর জন্য, তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে, এই নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন আছে এটাকে ওভারকাম করতে হবে। সো অবভিয়াসলি বাইরে থেকে আমাকে এনার্জি সাপ্লাই দিয়ে তারপরে ওই নিউক্লিয়াসের এনার্জি, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সটাকে ওভারকাম করে তারপরে আমাকে লিথিয়ামকে লিথিয়াম প্লাসে কনভার্ট করা লাগবে, ঠিক আছে। সো এটার জন্য আমাকে এক্সটার্নাল এনার্জি সাপ্লাই দেওয়া লাগবে। তো সব ক্ষেত্রে এরকম হয় যে তোমার আয়নাইজেশন এনার্জিটা পজিটিভ হয়, মানে এনার্জি বাইরে থেকে সাপ্লাই দেওয়া লাগবে, কারণ সব অ্যাটমেই নিউক্লিয়াস হচ্ছে যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনকে ভালো মতো অ্যাট্রাক্ট করে রাখে, ঠিক আছে। সো এটা একটা বেসিক জিনিস। তারপরে এখানে ম্যাগনেসিয়ামেরও দিছে, পটাশিয়ামেরও দিছে, ঠিক আছে। তো আমরা যদি প্রথমে একটা ইলেকট্রন নেই, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলবো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। যেমন সোডিয়ামের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি হচ্ছে +496 কিলোজুল/মোল। সেকেন্ড আয়োনাইজেশন এনার্জিও হইতে পারে, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি হবে যদি ধরো সোডিয়াম প্লাস থেকে, ঠিক আছে, আরেকটা ইলেকট্রন যদি আমি নিয়ে নিই তাহলে সেটা হবে আচ্ছা এটা কত, এটা তোমাদের বইয়ে মেবি দেওয়া নাই, আচ্ছা আছে +4562 এরকম এত কিলোজুল, ঠিক আছে। তার মানে অলরেডি সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তারপর আরেকটা ইলেকট্রন দিয়ে দিলে সেটা হবে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। তাইলে এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি, আর একবার দিয়ে দেওয়ার পরে সেকেন্ড বার দিলে সেটা হবে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। এভাবে করে থার্ড বারও দিতে পারে, ফোর্থ বারও দিতে পারে, এভাবে চলবে। একটা জিনিস একটু খেয়াল করি, সোডিয়ামের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি 496 প্লাস +496, কিন্তু সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি হচ্ছে +4000, মানে অনেক বেশি, তাই না, প্রায় 10 মানে
মাল্টিপ্লাইড বাই 10 অনেক বড় একটা নাম্বার। সো কেন এটা, এটার অ্যান্সার খুব সহজ। সোডিয়াম প্লাসের কথা চিন্তা করো। সোডিয়াম প্লাসের যে স্ট্রাকচার সেটা হচ্ছে কার মতো হয়ে গেছে, নিয়নের মতো হয়ে গেছে। নিয়নের যেমন লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে, তো সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে গেলে তার ইলেকট্রনিক কনফিগারেশন নিয়নের মতো হয়ে যায়। তো যখন সে নিয়নের মতো একটা স্ট্রাকচার পেয়ে যায়, স্টেবল স্ট্রাকচার, সেইখান থেকে ইলেকট্রন নেওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়, কাইন্ড অফ টাফেস্ট, অনেক বেশি টাফ হয়ে যায় এখান থেকে ইলেকট্রন সরানোর জন্য। এই জন্য এখানে আমার সোডিয়াম প্লাস বানানোর জন্য যত এনার্জি খরচ করতে হয়েছে, সোডিয়াম 2+ বানানোর জন্য সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা আরো বেশি হবে, ঠিক আছে, আর অনেক বেশি হবে, স্বাভাবিক। বাট সবার ক্ষেত্রে ধরো এটা নাও হইতে পারে, তাই না? ম্যাগনেসিয়ামের প্রথম যে ইলেকট্রন সেটাকে নেয়ার জন্য ধরো আমার যতটুকু ইয়া লাগতেছে, সেকেন্ড ইলেকট্রনটাকে নেয়ার জন্য আমার তার চেয়ে হয়তো একটু বেশি লাগবে, বাট খুব বেশি লাগবে তা না। কারণ ম্যাগনেসিয়াম প্লাসের যে ইয়াটা তোমরা চিন্তা করো কনফিগারেশন, সেটা হচ্ছে সোডিয়ামের মতো, তো সেখান থেকে ইলেকট্রন নিতে কিন্তু অত বেশি কষ্ট হবে না, তাই না? সো ওইটা তোমাকে চিন্তা করা লাগবে ডিপলি, যে ধরো এরকম কোয়েশ্চেন আসতে পারে সোডিয়াম 2+-এর আয়োনাইজেশন এনার্জি, মানে হোয়াই সোডিয়াম 2+ হ্যাভ, সোডিয়াম প্লাসের আয়োনাইজেশন এনার্জি কেন এত বেশি হাই সোডিয়ামের তুলনায়, এটা আসতে পারে। বা এটা আসতে পারে যে হোয়াই সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি অফ সোডিয়াম ইজ সো হাই দেন ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ সোডিয়াম। আয়োনাইজেশন এনার্জি অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে। এখানে দেখো কয়েকটা এফেক্টের কথা লিখছে, মানে কি কি এফেক্ট ফেলে বা কি কি রিজনস আছে। এটা হচ্ছে তোমার ডিফ্যাক্টরস এর কথা লিখছে, সরি, 309 পেজে। একটা বলছে যে সাইজ, হ্যাঁ, সাইজের কারণে ভ্যারি করে। আরেকটা বলছে সাবশেলের কারণে, আরেকটা বলছে হাফ ফিল ফুল ফিল। তো এখানে 1 আর 3 নাম্বার ক্রাইটেরিয়া নিয়ে আমরা আলোচনা করব। 2 নাম্বার ফ্যাক্টরটা আমরা পরে পড়বো। 2 নাম্বার ফ্যাক্টরটা আমাদের পরের টপিকেই আছে। মানে আমাদের আয়োনাইজেশন এনার্জির যে ইয়াটা আর অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, এটা একটু পরে আছে। এখানে হচ্ছে বেসিকগুলো আমরা জানতেছি। তো এসএসসি লেভেলে একটা জিনিস আমরা দেখছিলাম যে অ্যাটমিক সাইজের সাথে কিন্তু আয়োনাইজেশন এনার্জি একটা রিলেশন আছে। সো হোয়াট ইজ দ্যাট রিলেশন? যদি তোমার অ্যাটমিক সাইজ বাড়তে থাকে তাহলে আয়োনাইজেশন এনার্জি কিন্তু মানে লেস হইতে থাকে, তাই না? আচ্ছা, আমরা যদি পিরিয়ডিক্যালি চিন্তা করি, ধরো অ্যাটমিক সাইজের কথা যদি চিন্তা করি, আচ্ছা আমি সবগুলো নিয়ে চিন্তা না করি, আমি দুইটা নিয়ে খালি চিন্তা করি আপাতত। আয়োনাইজেশন এনার্জি হচ্ছে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের বেশি। আচ্ছা এটা কেন? এটা যদি চিন্তা করো, দেখো অ্যাটমিক সাইজ কিন্তু কমতেছে। তো যখন অ্যাটমিক সাইজ কমতে থাকে তখন আয়োনাইজেশন এনার্জিটা বেড়ে যেতে থাকে, ঠিক আছে? আচ্ছা, নর্মালি ধরো এটা ধরো নিউক্লিয়াস, এটা যে কোনো একটা অ্যাটম, আমি চিন্তা করতেছি এখান থেকে একটা ইলেকট্রন ধরো আমি নিব, ঠিক আছে? এটার সাইজটা ধরো স্মল, আর এটার ধরো সাইজটা একটু, আচ্ছা আমি মানে ভুল বলছি, এটার সাইজটা বিগ হবে, এটাটা, এটা হচ্ছে সাইজ স্মল। তো বেসিক্যালি যেটার এখান থেকে ধরো ইলেকট্রন আমি নিব, ঠিক আছে, আর এখান থেকে ধরো ইলেকট্রন আমি নিব, তো যেটার সাইজটা স্মল, ঠিক আছে, যেহেতু এটার সাইজটা ছোট, নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের ডিস্টেন্সটা কম, তাই অ্যাট্রাকশন বেশি, কারণ আমরা জানি ডিস্টেন্স কম মানে অ্যাট্রাকশন বেশি। সো এখানে নিউক্লিয়াসটা কিন্তু ভালো মতো ইলেকট্রনটাকে আটকায় রাখে বা বন্ডেড হিসেবে রাখে, যার কারণে এখানে আমার ইলেকট্রন সরানোর জন্য আমাকে এনার্জি বেশি দেওয়া লাগবে, এনার্জি হাই, মানে এনার্জি বেশি দেওয়া লাগবে, এক্সটার্নাল এনার্জিটা। কারণ হচ্ছে এখানে সাইজ স্মল তাই। কিন্তু এখানে যেহেতু সাইজ বড়, নিউক্লিয়াস থেকে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনটা দূরে আসছে, মানে ডিস্টেন্সটা বেশি, যার কারণে অত বেশি অ্যাট্রাক্ট করতে পারে না নিউক্লিয়াস, ঠিক আছে? এই জন্য এটার ইয়াটা হয়, মানে এনার্জিটা খুব বেশি লাগে না, এনার্জি দরকার হয় লো।
এটা হচ্ছে এক্সটার্নাল এনার্জির কথা বলতেছি, বা আয়োনাইজেশনের যে এনার্জি সেটার কথা বলতেছি আমি। তার মানে হচ্ছে সাইজের উপরে আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি ম্যাটার করে, কারণ নিউক্লিয়াস তো তোমার এখানে একটা এফেক্ট ফেলতেছে। এই জন্য নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের সাইজ বা অ্যাটমিক রেডিয়াসটা সবার আগে আমাকে দেখতে হবে আয়োনাইজেশন এনার্জি বের করার জন্য। 2 নম্বর ফ্যাক্টরটা আমরা বললাম যে সাব অরবিট আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ করে। আচ্ছা, এটার এক্সপ্লেনেশনটা আমরা পড়বো নেক্সট টপিক। আরেকটা যেটা জিনিস পড়বো, যেটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এক্সামে সবচাইতে বেশি আসে, সেটা হচ্ছে 3 নম্বর ফ্যাক্টরটা, যেটা আছে তোমার 310 পেজে। এখানে বলছে যে 3 নম্বর একটা মোর স্টেবল হাফ ফিল্ড। ধরো যদি হাফ ফিল্ড আর ফুল ফিল্ড থাকে, ওগুলো হচ্ছে মোর স্টেবল থাকে। ওগুলার ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জিটা মানে একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে? ওগুলো হচ্ছে মানে এক্সেপশনাল কেস, এবং আমরা জানি যে এক্সামে কিন্তু এক্সেপশনাল কেসই বেশি দিবে পরীক্ষায়, ঠিক আছে? সো ওটার জন্য আমাদের রেডি থাকতে হবে। সো কিভাবে এফেক্ট ফেলে, আমরা একটু নাইট্রোজেনের দিকে যাই। আচ্ছা, আমরা আগে সেকেন্ড পিরিয়ডটা দেখি। সেকেন্ড পিরিয়ডে এরকম হওয়া উচিত, তাই না? আয়োনাইজেশন এনার্জি, কারণ সাইজের উল্টা হবে। তো সাইজেরটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড না, লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে কি বোরন, কার্বন, এভাবে। আমি আর লিখতেছি না, ইনার্ট গ্যাসের গুলো লিখতেছি না। আয়োনাইজেশন এনার্জিটা হচ্ছে উল্টাটা হবে, মানে নিয়ম অনুযায়ী, অ্যাজ পার ল। কারণ যেহেতু সাইজ কমতেছে, সো আমার আয়োনাইজেশন এনার্জিটা বাড়া উচিত, এরকম হওয়া উচিত ছিল। বাট এখানে প্রবলেম হয়। কি প্রবলেম আমাকে এর একটু দেখতে হবে। সেটা হচ্ছে, আমরা যদি বেরিলিয়ামের কথা দেখি, বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা, বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে এরকম। বোরনের 2p1, দেখো বেরিলিয়ামের হচ্ছে এস অরবিটাল ফুল ফিল্ড, রাইট? 2s, মানে আমি ভ্যালেন্স শেলের কথা বলতেছি। ভ্যালেন্স শেলটা কিন্তু ফুল ফিল্ড, মানে এটা কিন্তু যেহেতু ফুল ফিল্ড ভ্যালেন্স শেলটা, মানে এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে, দুইটাই আছে। সো ফুল ফিল্ড, সো এটা আমি বলতে পারবো মোর স্টেবল। কিন্তু এইখানে দেখো, এখানে হচ্ছে এস অরবিটাল তো ফুল ফিল্ড, কিন্তু পি অরবিটালে আমরা জানি যে নর্মালি 6টা ইলেকট্রন থাকতে পারে, এখানে জাস্ট একটা আছে। তাহলে এটা কিন্তু খুব একটা স্টেবল না, লেস স্টেবল বলা যায় এটাকে। সো বোরন যদি স্টেবল হইতে চায়, তাহলে তাকে বেরিলিয়ামের কনফিগারেশন নিতে হবে। চিন্তা করো, বেরিলিয়ামের মতো ও যদি পি অরবিটাল থেকে, বোরন যদি পি অরবিটাল থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, বেরিলিয়ামের কনফিগারেশন পেয়ে যাবে এবং মোর স্টেবল হবে। আমরা জানি অ্যাটম কিন্তু নর্মালি মোর স্টেবল হওয়ার, মানে মোর স্টেবল হইতে চায়, যে কোনো রিয়াকশন হোক বা যে কোনো কারণে হোক। তাহলে বোরন কি করবে? বোরন ইজিলি ইলেকট্রন ডোনেট করতে চাবে। আর অন্যদিকে যদি চিন্তা করো, বেরিলিয়াম কিন্তু এত ইজিলি ইলেকট্রন ডোনেট করতে চাবে না, কারণ বেরিলিয়াম মোর স্টেবল। মোর স্টেবল জিনিস থেকে কিন্তু ইলেকট্রন নেওয়াটা অনেক টাফ। সবচেয়ে ইজি এক্সাম্পল যদি দেয়, ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস থেকে ইলেকট্রন নেওয়াটা অনেক টাফ, কারণ ওদের অক্টেট আছে, অক্টেট মোর স্টেবল, দ্যাটস ওয়াই। তো এখানে বেরিলিয়াম থেকে ইলেকট্রন নেওয়াটা মোর যেহেতু স্টেবল, বেরিলিয়াম থেকে ইলেকট্রন নেওয়াটা টাফ হবে। এই জন্য এখান থেকে ইলেকট্রন সহজে মানে ও দিতে চায় না। এই জন্য এর আয়োনাইজেশন এনার্জি খুব হাই হয়। মানে হচ্ছে ও যেহেতু দিতে চায় না, ঠিক আছে, ওর ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল বলে, ওর জন্য আয়োনাইজেশন মানে আয়োনাইজেশন করতে হইলে, মানে এখান থেকে ইলেকট্রন নিতে হইলে আমাকে অনেক বেশি এক্সটার্নাল এনার্জি সাপ্লাই দিতে হবে। কিন্তু বোরনের ক্ষেত্রে জিনিসটা উল্টা। কারণ হচ্ছে বোরন হচ্ছে তোমার লেস স্টেবল, তাই না? কারণ বোরনের একটা ইলেকট্রন ও দিতে চাবে আরো, কারণ ওর একটা ইলেকট্রন ডোনেট করলে ও বেরিলিয়ামের কনফিগারেশন পাবে, আর ওর স্টেবল একটা পজিশনেও চলে আসবে, তাই ওর এনার্জি খুব একটা দেওয়া লাগে না। তো এটা কিভাবে এক্সেপশনাল কেস হয়ে গেল দেখো,
বেরিলিয়ামের চেয়ে বোরনের আয়নাইজেশন এনার্জি বেশি হওয়ার কথা, কিন্তু আমরা দেখতেছি যে ইলেকট্রনিক কনফিগারেশনের কারণে উল্টা হয়ে যায়। বেরিলিয়ামেরটা বরং আরো ইয়া মানে বেরিলিয়ামেরটা ইয়া হয়ে যায়, এনার্জিটা আরো বেশি লাগে, আর বোরনেরটা কম লাগে। এখন সেম কেস তুমি নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রেও দেখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বেরিলিয়াম আর বোরনেরটা আমি যদি একটু ঠিক করি, তাহলে দেখো কি হবে। দেখো, বোরনের চেয়ে তার মানে বেরিলিয়াম কিন্তু আসলে বেশি, দেখছো? তাহলে এটা কিন্তু এক্সেপশনাল কেস, তাই না? আরেকটা কার ক্ষেত্রে হবে তোমরা একটু গেস করতে পারো। গেস করাটা দরকার, কারণ ক্রিয়েটিভ কোশ্চেনে এরকমই আসবে, ঠিক আছে? সব যা আমি বলে দিব তা তো অবভিয়াসলি আসবে না, তাই না? আমাদেরকে অনেক বেশি প্রিপেয়ার থাকতে হবে, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু বলতেছি, কারণ কেমিস্ট্রিতে কিন্তু অনেক বেশি মানে ক্রিয়েটিভ কোয়েশ্চেন টিচাররা দিতে পারে, অনেক টাইপেরই দিতে পারে, যা আমি দেখলাম বোর্ড কোয়েশ্চেনে। এই জন্য তোমাদের গেস করতে হবে যে কেন অক্সিজেনের আর নাইট্রোজেনেরটা ডিফারেন্ট হইতে পারে। দেখো তো, তোমরা একটু গেস করতে ট্রাই করো। নাইট্রোজেনের পি অরবিটাল যেহেতু 2p3 লাস্ট শেলে, তার মানে এটা কিন্তু হাফ ফিল্ড, হ্যাঁ? কারণ পি অরবিটালে নর্মালি থাকতে পারে হচ্ছে 6টা, এখানে আছে 3টা, এটা কিন্তু হাফ ফিল্ড। হাফ ফিল্ড কিন্তু স্টেবল হয়, জানো? আর এখানে হচ্ছে 2p4, এটা কিন্তু হাফ ফিল্ড না, হাফ ফিল্ডের চেয়ে একটা বেশি, সো এটা হচ্ছে লেস স্টেবল। তাহলে তোমরাই চিন্তা করো কি হবে। যেটা লেস স্টেবল, ঠিক আছে, সেটা কিন্তু এটা কিন্তু চাবে যে ইলেকট্রনটা ছেড়ে দেখ তাড়াতাড়ি। অক্সিজেন কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়ে নাইট্রোজেনের পজিশনে আসার ট্রাই করবে, কারণ ওইটা মোর স্টেবল নাইট্রোজেনের ইয়াটা, এই জন্য এখানে এনার্জিটা বেশি লাগবে, ঠিক আছে? সরি, নাইট্রোজেনের কথা বলতেছি। নাইট্রোজেনের এনার্জি বেশি লাগবে কারণ নাইট্রোজেনের ইলেকট্রন হাফ ফিল্ড আছে, সে দিতে চাইবে না অবভিয়াসলি, কিন্তু অক্সিজেন হচ্ছে ইজিলি ডোনেট করতে চাইবে উল্টা আরো, তাইলে ওর এনার্জিটা কম লাগবে, ঠিক আছে? ওকে অত এক্সটার্নাল এনার্জি দেওয়া লাগবে না, এনার্জি লো। আচ্ছা, এনার্জি লো মানে তার মানে এই না যে আমার কিন্তু এক্সটার্নাল কোন এনার্জি দেওয়া লাগবে না, অবভিয়াসলি এনার্জি দেওয়া লাগবে, কারণ নিউক্লিয়াস কিন্তু স্টিল বাধা দিতেছে। বাট আমি যদি কম্পেয়ার করি নাইট্রোজেন আর অক্সিজেন, তখন আমার আর কি দেখা যায় যে নর্মালি নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের বেশি হওয়ার কথা আয়নাইজেশন এনার্জি, কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনের কারণে দেখো অক্সিজেনেরটা কম হবে, নাইট্রোজেনেরটা বরং বেশি হবে। আর এখানে আরেকটা কথা বলি, আমরা ইয়ার কথা বলি নাই, ইনার্ট গ্যাসের কথা। ইনার্ট গ্যাসেরটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যখন আয়নাইজেশন এনার্জি পড়বো, তারপরে ইলেকট্রন অ্যাফিনিটি পড়বো, ইলেকট্রন নেগেটিভিটি আমাদের কিন্তু মিলাই মিলাই পড়তে হবে যে ইনার্ট গ্যাসের ক্ষেত্রে এটা কিরকম। ইনার্ট গ্যাসের ক্ষেত্রে কিন্তু হাইয়েস্ট, ঠিক আছে? মানে ইনার্ট গ্যাসের ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে লোয়েস্ট আর আয়নাইজেশন এনার্জি হাইয়েস্ট, কারণ স্বাভাবিক ইনার্ট গ্যাসের যেই ইয়াটা ইলেকট্রনিক কনফিগারেশনটা, এটা কিন্তু খুবই বেশি স্টেবল, মানে যতগুলো পিরিয়ডে এলিমেন্ট আছে সবচেয়ে বেশি স্টেবল, কারণ ওদের অলরেডি অক্টেট থাকে। এই জন্য নতুন করে সে মানে চাবে না যে ইলেকট্রন সে হারাক, ঠিক আছে? তার স্টেবলটা তার স্ট্রাকচারটা একদম স্টেবল, এই জন্য যে কোনো পিরিয়ডে, ঠিক আছে, গ্রুপ 18-এর বা ইনার্ট গ্যাসগুলার আয়নাইজেশন এনার্জি হাইয়েস্ট হবে, ঠিক আছে? আচ্ছা, আর গ্রুপ ওয়াইজ রিলেশনটা কি? আমরা তো পিরিয়ড ওয়াইজ বললাম, গ্রুপ ওয়াইজ আমরা কিন্তু জানি সেম সাইজের সাথে রিলেট করে। আর এটাতে কোনো মানে গ্রুপ ওয়াইজে কিন্তু কোনো মানে এক্সেপশনাল কেসও নাই, গ্রুপ ওয়াইজে জাস্ট সিম্পল, তাই না? আমরা উপর থেকে যত নিচের দিকে যাব আমাদের অ্যাটমিক সাইজটা কিন্তু কি করতে থাকবে? ইনক্রিজ করতে থাকবে, আর অ্যাটমিক সাইজ ইনক্রিজ করতে থাকলে আমাদের ওই রিলেশন অনুযায়ী আয়নাইজেশন এনার্জি লো হইতে থাকবে, তার মানে হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জি কমতে থাকবে। তাহলে পিরিয়ডিক রিলেশন আমরা দেখলাম আয়নাইজেশন এনার্জি, আর গ্রুপ ওয়াইজ রিলেশনটাও তো বললাম। এখানে আমাদের এক্সাম্পল আছে আয়নাইজেশন এনার্জি, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, যেমন এখানে 3.7, 8, 9, 10 এরকম আছে। এই এক্সাম্পলগুলো তোমরা দেখবা বাসায়, তাহলে তোমরা দেখবা এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেনে আসে, হ্যাঁ? এগুলো যেখানে আছে এবং এখানে যেভাবে ইয়াগুলো দেওয়া আছে, মানে অ্যান্সারগুলো লিখে দেওয়া আছে,
ঠিক আছে, আমি এভাবে ডিসকাস করছি, বাট তুমি যখন এক্সামের খাতায় লিখবা আর একটু সুন্দর করে আর কি লিখবা, বাট ইট ইজ এনাফ, বুঝে বুঝে লিখলে ভালো। বাট এমনভাবে লিখা যাবে না যাতে করে তোমার এক্সপ্লেনেশনটা হয় না, মানে এক্সপ্লেনেশন লজিকটা ঠিক না, ঠিক থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু মার্কস পাবা না। ওকে, তাহলে আমরা নেক্সট হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি থেকে স্টার্ট করব নেক্সট ক্লাসে। আজকে আয়নাইজেশন এনার্জি পর্যন্ত থাক।